বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে এমন এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে যাচ্ছে যা দলটির বিগত ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী রাজনীতির সাথে মেলালে রীতিমতো চমকে উঠতে হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম। দলটির 5 সদস্যের যে প্যানেল তৈরি করা হয়েছে সেখানে সাদিক কায়েম রয়েছেন একেবারে শীর্ষস্থানে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অত্যন্ত হাই প্রোফাইল এই সিটি কর্পোরেশন নির্বাচনে সাদিক কায়েমই হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত চূড়ান্ত প্রার্থী। এটি জামায়াতের জন্য একটি বিশাল প্যারাডাইম শিফট বা নীতিগত পরিবর্তন। সাধারণত জামায়াত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত এবং প্রবীণ রুকনদেরই এমন বড় নির্বাচনে মনোনয়ন দিয়ে থাকে, কিন্তু এবার তারা হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। কেন সাদিক কায়েমকে বেছে নিচ্ছে জামায়াতে ইসলামী? এর পিছনে কারণগুলো অত্যন্ত লজিক্যাল এবং সময় উপযোগী। প্রথমত, সাদিক কায়েমের সেলিব্রিটি ফেস এবং ক্লিন ইমেজ। সাদিক কায়েম এই মুহূর্তে তরুণ প্রজন্মের কাছে একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসাবে তার কোনো কলঙ্কের দাগ নেই, কোনো টাকা পয়সার মেরে খাওয়ার অভিযোগ নেই, ভোটে জয়ের অভিজ্ঞতা। ডাকসুর ভিপি হিসাবে সাধারণ শিক্ষার্থীদের ভোটে জিতে আসার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার। ভোটারদের মন কিভাবে জয় করতে হয় সেই দক্ষতা তিনি প্রমাণ করেছেন মাঠে। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো এবারের ভোটে মার্কা এবং প্রতীকের অনুপস্থিতি। সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক কারণ হলো এবারের সিটি নির্বাচনে দলীয় কোনো মার্কা বা প্রতীক থাকছে না, ধানের শীষ কিংবা দাড়িপাল্লা কোনোটাই থাকছে না। যখন মার্কা থাকে না তখন ভোটের মাঠে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি এবং ফেস ভ্যালুটাই হয়ে দাঁড়ায় মূল ফ্যাক্টর। আর এই জায়গাতেই সাদিক কায়েম অন্য যে কোনো প্রার্থীর চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছেন। কিন্তু রাজনীতির ময়দান তো আর এত মসৃণ নয়। সাদিক কায়েমের এই মেয়র হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা। শোনা যাচ্ছে এনসিপির পক্ষ থেকে জামায়াতের ওপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটিতে তাদের দলের মুখপাত্র এবং সাবেক বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রার্থী করার জন্য। তারা চাইছে জামায়াত যেন সমঝোতার মাধ্যমে আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছেড়ে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই চরমভাবে ফুঁসে উঠেছে জামায়াত এবং ছাত্র শিবিরের তৃণমূল। সাধারণ জনশক্তি কোনোভাবেই আসিফ মাহমুদকে মেনে নিতে রাজি নয়, তারা নারাজ। ঢাকা মহানগর শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম শাকিল সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, শুনতেছি আসিফ মাহমুদ সমঝোতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হবে। যাকেই প্রার্থী করুক, এতটুকু মনে রাখলেই হয় জুলাই বিপ্লবকে প্রথম আলোর হাতে তুলে দিয়ে প্রথম গাদ্দারিটা কে করেছিল। তিনি আরও স্মরণ করিয়ে দেন ঢাকার রাজনীতিতে একটি ভাইরাল ছবির কথা, যেখানে সাদিক কায়েমকে অত্যন্ত সুকৌশলে ফ্রেম থেকে মাইনাস বা বাদ দেওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সেই আইকনিক ছবি থেকে। শাকিল স্পষ্ট সতর্ক করে বলেছেন, ওই ছবির মতোই জামাত যদি ঢাকার রাজনীতি থেকে মাইনাস হতে না চায় তবে তাদের এখনই যথাযথ সিদ্ধান্ত নেওয়া জরুরি। তৃণমূলের এই ক্ষোভের কারণটা কিন্তু অমূলক নয়। আসিফ মাহমুদ যখন অন্তর্বর্তীকালীন সরকারের চরম ক্ষমতাধর উপদেষ্টা ছিলেন তখন তিনি কি করেছিলেন? একজন দায়িত্বশীল জামায়াত নেতা অত্যন্ত আক্ষেপ করে লিখেছেন যে আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে সচিবালয়ে জামাত শিবিরের পোলাপান যেন কোনোভাবেই ঢুকতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তিনি পদে পদে শিবিরের ছেলেদের বঞ্চিত করেছেন। সেই ক্ষোভ তৃণমূল এখনও ভুলেনি। ওই জামায়াত নেতার আক্ষেপ শুধু আসিফ মাহমুদকে নিয়ে নয়, দলের শীর্ষ নেতৃত্বের নীতি নিয়েও। তিনি লিখেছেন, জামায়াতের মুরব্বীরা অন্য দলের জন্য উদার, নিজ দলের ছেলেদের কথার দাম দেয় না, কথাও শুনতে চায় না। এটি তৃণমূলের একটি বিশাল ফ্রাস্ট্রেশন বা হতাশার জায়গা। মুরব্বীরা যদি এনসিপিকে খুশি করার জন্য আজ আসিফ মাহমুদকে মেয়র পদে বসিয়ে দেন তবে তার পরিণতি কি হবে? ওই নেতার ভাষায়, যদি আসিফ মেয়র হয়েই যায়, ভাই ব্রাদার কোরাম আবার চালু করবে সেই সচিবালয়ের মতো। তখন সিটি কর্পোরেশনে সেম নোংরামি শুরু করবে, তখন জামাতকে 2 আনাও দাম দিবে না। সবচেয়ে ভয়ের কথা হলো আসিফ মাহমুদ নির্বাচন করবেন জামাতের লজিস্টিক সাপোর্ট এবং জামাতের অর্থের সাপোর্ট নিয়ে। আর মেয়র হওয়ার পর সেই জামাতের সাথেই তিনি গাদ্দারিটা শুরু করবেন, ঠিক যেমনটা তিনি উপদেষ্টা হওয়ার পর করেছিলেন। রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু রাজনৈতিক বোকামি কখনোই ভালো ফলাফল বয়ে আনে না।
ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটিতে জামাতের অবস্থান এখন অত্যন্ত সুদৃঢ়। সেখানে সাদিক কায়েমের মতো একজন ক্লিন ইমেজের পরীক্ষিত তরুণ নেতাকে বাদ দিয়ে যদি আসিফ মাহমুদের মতো একজন বিতর্কিত, দুর্নীতিতে অভিযুক্ত এবং অতীত গাদ্দারির রেকর্ড থাকা ব্যক্তিকে জামাত সমর্থন দেয়, তবে সেটি হবে দলটির জন্য একটি ঐতিহাসিক আত্মঘাতী সিদ্ধান্ত। এনসিপিকে খুশি করতে গিয়ে জামাত যদি নিজেদের ডেডিকেটেড জনশক্তির আবেগকে পদদলিত করে, তবে ভোটের মাঠে তার চরম মাসুল গুনতে হবে, ঠিক যেমন গুনতে হয়েছিল গত ইলেকশনে। এখন দেখার বিষয়, জামাতের নীতি নির্ধারকরা কি তৃণমূলের এই ক্ষোভের ভাষা বুঝতে পারবেন, নাকি সেই পুরানো উদারতার ফাঁদে পা দিয়ে আসিফ মাহমুদের হাতে ঢাকা দক্ষিণের চাবি তুলে দেবেন। এতক্ষণে আমরা সমীকরণ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন আমরা জামায়াতে ইসলামীর এমন একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত ব্যর্থতা এবং আগামী দিনের করণীয় নিয়ে কথা বলবো, যা দলটির ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। রাজধানী ঢাকার রাজনীতিতে টিকতে হলে আপনার জিওপলিটিক্যাল বা ভৌগোলিক কৌশল থাকতে হবে। ঢাকার প্রবেশ মুখের আসনগুলোতে জাতীয় নির্বাচনে জামাতের নিজস্ব প্রার্থী দেওয়াটা ছিল সবচেয়ে জরুরি। নির্বাচনে হারুক বা জিতুক, রাজধানী কেন্দ্রিক নিজেদের একটি শক্ত বলয় তৈরি করাটা ছিল ফরজ। কিন্তু বাস্তবে কি ঘটল? নির্বাচন এবং রাজনীতির মাধ্যমে ঢাকার প্রবেশ মুখের এরিয়াগুলোতে এমন বেইজ বা দুর্গ বানাতে হয় যাতে জামায়াতের একটি সিদ্ধান্তে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ কাট হয়ে যেতে পারে। কিন্তু জামায়াত তাদের নেগোসিয়েশনে চরম বোকামির পরিচয় দিয়ে এই অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলো এনসিপিকে ছেড়ে দিয়েছিল। এই সহজ সমীকরণটা জামায়াতকে বোঝাবে কে? জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটি এনসিপির আব্দুল্লাহ আল আমিনকে দেওয়াটা জামাতের রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ব্লান্ডার বা অত্যন্ত বাজে সিদ্ধান্ত হয়েছিল। এমন স্ট্র্যাটেজিক জায়গার আসনে যে কোনো মূল্যে নিজের দলের প্রার্থীকে নির্বাচন করতে হয়। জামাত এখানে মারাত্মকভাবে ধরা খেয়েছে। তার প্রমাণ আমরা দুদিন আগেই দেখেছি, যখন জামাতের ইফতার অনুষ্ঠানে এসে এই এনসিপির এমপি ফাটাকেস্টগিরি করে ঝামেলা বাঁধিয়েছেন। অন্যদিকে ঢাকা 18 আসনটিও ঢাকার আরেকটি প্রধান প্রবেশপথ। জামাত সেটিও এনসিপির হাতে তুলে দিল, আর এনসিপি সেখানে গিয়ে গোহারা হারল। এইসব গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিজস্ব রাজনীতি তৈরি করতে না পারলে আপনি ঢাকার রাজনীতিতে আসলে কখনোই বড় কোনো ফ্যাক্টর হতে পারবেন না। যারা জামাতকে আসন কেন্দ্রিক নেগোসিয়েশনে এই সলা পরামর্শ দেয়, তারা আসলে অত্যন্ত সুকৌশলে টার্গেট করেই এই গুরুত্বপূর্ণ আসনগুলো দাবি করে এবং জামাতের হাতছাড়া করায়। জামাতের রাজনীতির আরেকটি সবচেয়ে বড় কমতি বা দুর্বলতার জায়গা আজ আমরা উন্মোচিত করতে চাই। আপনারা একটু খেয়াল করে দেখুন, জাতীয় সংসদে জামাতের যে 68 জন এমপি রয়েছেন, তাদের মধ্যে জুলাই বিপ্লব থেকে উঠে আসা বা জুলাইয়ের প্রতিনিধিত্ব করা কোনো প্রতিনিধি আছেন? এনসিপিতে কিন্তু আছে। উত্তর হলো নেই। বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু জুলাইকে কেন্দ্র করেই তাদের আগামীর স্বপ্ন দেখে। এই জেনারেশনের লিভড এক্সপিরিয়েন্স বা বাস্তব অভিজ্ঞতা হলো 24-এর জুলাই গণ অভ্যুত্থান। সেখানে সংসদে জামায়াতের জুলাইয়ের কোনো স্পিরিট বা সংসদ সদস্য নেই। এর সোজা অর্থ হলো আগামীর রাজনীতিতে জামায়াত তরুণদের মধ্যে প্রাসঙ্গিক থাকার ব্যাপারে হয়তো ভাবেইনি, কিংবা তাদের সেই ভাবার সুযোগই দেওয়া হয়নি। যার ফলে জুলাই স্পিরিট থেকে জামায়াত কিন্তু এক প্রকার মাইনাস হয়ে যাচ্ছে। আপনারা যদি জামায়াতের বর্তমান সংসদ সদস্য প্যানেলের দিকে তাকান, তাহলে দেখবেন তরুণরা তাদের দেখে খুব একটা অ্যাট্রাক্টেড বা আকর্ষিত ফিল করে না। শহীদ পরিবারের 2 জন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং মজলুম জননেতা এটিএম আজহার সংসদে আছেন ঠিকই। ওনাদের দেখে সাধারণ মানুষের মনে মজলুমদের প্রতি এক ধরনের দয়ার্দ অনুভূতি বা সিম্প্যাথি তৈরি হয়, কিন্তু তরুণ প্রজন্মের ভেতরে যে স্পিরিট বা চরম উৎসাহ উদ্দীপনা তৈরি হওয়ার কথা, সেটা জাগে না। ইভেন খোদ জামাত শিবিরের তরুণদের মাঝেও সেই মাত্রায় উদ্দীপনা তৈরি হয় না। কারণটা খুবই স্পষ্ট, সেখানে জুলাই অনুপস্থিত। তাহলে জামাত এখনও তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে কিভাবে? এর একমাত্র কারণ হলো ডাকসু। সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদরা ডাকসুতে আছেন বলেই জামাতকে এখনও জুলাই পলিটিক্সে কিছুটা রিলেভেন্ট বা প্রাসঙ্গিক বলে মনে করা হয়। কিন্তু ভাবুন তো, ডাকসুর এই দায়িত্ব যখন শেষ হয়ে যাবে, তখন সাদিক ফরহাদরা যদি জামাতের 8-10 জন সাধারণ নেতার মতো অ্যাজ ইউজুয়াল বা গতানুগতিক সাংগঠনিক রাজনীতি শুরু করেন, তখন কিন্তু জামায়াত তরুণ প্রজন্মের কাছে পুরোপুরি ইরিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আর ঠিক এই রাজনৈতিক সংকট থেকে দলকে বাঁচাতে হলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করা জামায়াতের জন্য শুধু প্রয়োজন নয়, এটি রীতিমতো ফরজ হয়ে দাঁড়িয়েছে। এনসিপিকে খুশি করতে গিয়ে, বিতর্কিত আসিফ মাহমুদকে জায়গা দিতে গিয়ে জামাত যদি সাদিক কায়েমকে মাইনাস করে, তবে তারা শুধু একটি সিটি কর্পোরেশনই হারাবে না, তারা পুরো জুলাই প্রজন্মের স্পিরিট এবং সমর্থনটাই চিরতরে হারিয়ে ফেলবে। এখন দেখার বিষয়, জামাতের নীতি নির্ধারকরা কি ঢাকার প্রবেশমুখের মতো আবারও বোকামি করবেন, নাকি সাদিক কায়েমকে সামনে এনে
জুলাইয়ের তরুণ প্রজন্মকে নিজেদের সাথে শক্তভাবে যুক্ত করবেন। দর্শক, আপনাদের কি মনে হয়, ঢাকা দক্ষিণে কি সাদিক কায়েমের বিকল্প কেউ হতে পারে? জামাত কি পারবে এনসিপির ব্ল্যাকমেইল এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।